সময়টি 1998 সাল। আমেনা বেগম গ্রাম থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে নদীর তীরে এক পরিত্যক্ত বাসভবনে বাস করত তার একমাত্র স্বামীকে নিয়ে। তার স্বামীর বয়স প্রায় 90+ এবং বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত। যে কোনো মুহূর্তে তার স্বামী মারা যেতে পারে, এরকম একটি সময় পার করছে আমেনা বেগম। একদিন রাতে হঠাৎ করে তার স্বামীর অসুখটি বেড়ে যায় এবং প্রায় রাত 2:30 থেকে 3টার মধ্যবর্তী সময়ে তার স্বামী মারা যায় এবং তার বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি না থাকায় সে রাত্রিবেলা কাউকে ডাকতেও পারে নাই। আমেনা বেগম অনেকটা আতঙ্কিত। স্বামীর লাশের সামনে সে বসে আছে, যে স্বামীর সাথে সে প্রায় 90 বছর ধরে সংসার করছে, কিন্তু তারপরেও যেন তার স্বামীর মৃতদেহ দেখে তার ভয় লাগছে। সে ভয়ে আতঙ্কিত, সে কান্না করবে, সে ভয়ে কাঁদতেও পারছে না। হঠাৎ করে তার দরজায় কে যেন কড়া নাড়ল। আমেনা বেগম মনে অনেকটা সাহস নিয়ে দরজাটা খুলল এবং দরজা খুলে দেখল তার গ্রামের তার স্বামীর এক বন্ধু এমন একটি বিপদের সময়ে বাসায় হাজির। আমেনা বেগম অনেকটা স্বস্তি নিঃশ্বাস ফেলল এবং তার স্বামীর বন্ধুকে সব কিছু খুলে বলল এবং স্বামীর মৃতদেহটি লক্ষ্য করিয়ে বলল যে এই যে তোমার বন্ধু মারা গেছে প্রায় আধা ঘন্টা আগে, তো তুমি হঠাৎ করে কেমন করে জানতে পারলে? তারপর তার বন্ধুটি বলল যে আমি এই পথ ধরেই যাচ্ছিলাম, ভাবলাম আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করে যাই। তো যাই হোক, তার স্বামীর বন্ধু তাকে একটু বিস্মিতভাবে বলে উঠল যে আমি অনেক দূর দূরান্ত থেকে আসতেছি ভাবি, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার ব্যবস্থা করে দাও। একে তো স্বামীর মৃত্যু, তারপরে তার স্বামীর বন্ধুর এই অসম্ভব অন্যায় একটি আবদার, মৃত বাড়িতে খাবার চাওয়া, তাকে আরও একটু ভয় পাইয়ে দিল এবং সে অনেকটা আতঙ্কিত স্বামীর মৃত্যুতে। সে বুঝে উঠতে পারছিল না কি করবে। হঠাৎ করে তার মনে হলো যে স্বামীর যে বন্ধুটি এসেছে বাসায়, সে তো থাকতো সৌদি আরবে এবং প্রায় 7 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। সে তো মৃত, তার লাশও দেশে আসে নাই, কিন্তু সে এখন এসে বলছে সে তার স্বামীর বন্ধু এবং সে তার বন্ধুর সাথে দেখা করতে এসছে। সব কিছু মিলে তার কাছে বিষয়টি অনেকটা আতঙ্কিত এবং ভয়ের হয়ে যাচ্ছিল এবং তারপর সে ভয় হয়ে তার স্বামীর বন্ধুর দিকে তাকালো। স্বামীর বন্ধু তখন তাকে দৃঢ়ভাবে বলল, ভয়ঙ্করভাবে বলল যে আমি খুব ক্ষুধার্ত, আমি খাবো, আমাকে শীঘ্রই কিছু খাবার ব্যবস্থা করে দাও। আমেনা বেগম অনেকটা ভয় পেয়ে সে নাও বলতে পারল না। সে রান্নার করার উদ্দেশ্যে রান্নাঘরে ঢুকে পড়ল এবং সে ভয়ে অনেকটা স্তম্ভিত, আতঙ্কিত। তার মুখ দিয়ে সে কথা বলতে পারছে না, তার নিঃশ্বাসের শব্দ যেন তার কানে বাজছে। সে এতটাই ভয়ে আতঙ্কিত এবং সে রান্না করার জন্য যখন রান্নাঘরে আসলো, তারপরে মনে হলো যে তার স্বামীর একাকী লাশের পাশে তো তার স্বামীর বন্ধু বসে আছে, দেখি তো সে কী করছে। হঠাৎ করে সে দেওয়ালের একটা ফুটো দিয়ে রুমের ভিতরে তাকালো এবং রুমে তাকিয়ে যেটা দেখলো তার জন্য আমেনা বেগম মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো তার স্বামীর বন্ধুটি তার স্বামীর লাশের বুক ফেড়ে মৃতদেহটি থেকে কলিজাগুলো কুবলে কুবলে খাচ্ছে এবং বিকট এক ধরনের আওয়াজ করছে তার ওই রাত্রে আসা স্বামীর বন্ধুটি। এবং সে এমনভাবে বিভৎসময় চেহারা ধারণ করেছে যে একটি ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়েছে এবং সে ওই মৃতদেহের কলিজাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে
এবং এগুলো দেখে আমেনা বেগম যে বাড়ি থেকে পালিয়ে পার্শ্ববর্তী গ্রামে গিয়ে যাবে এই সাহসটিও তার নেই। সে অনেকটাই ভয়ে আতঙ্কিত, স্তম্ভিত। সে কোনো কিছু বুঝতে না পেরে সে হাতে একটি পাটখুঁটিতে, এক মুষ্টি পাটখুঁটিতে আগুন জ্বালালো এবং আগুন জ্বালাতেই থাকলো। চুলোতে আরও দাও দাও করে আগুন জ্বলছে। আমেনা বেগমের মনে পড়ল যে জিন, রাক্ষস বা ভয়ঙ্কর কোনো কিছু অশরীর আত্মা আগুন দেখলে ভয় পায়। এই জন্য সে চুলোতে আরও জোরে জোরে জাল দিতে লাগলো। কিছুক্ষণ পর তার স্বামীর বন্ধু যখন ওই মৃতদেহ সম্পূর্ণ খাওয়া শেষ, তারপর সে রক্তাক্ত মুখে বিবস্ময় চেহারা নিয়ে আমেনা বেগমের দিকে আসতে থাকলো। আমেনা বেগম আরও বেশি করে চুলোতে আগুন দিতে লাগলো এবং আগুনগুলো যখন দাও দাও করে জ্বলতে লাগলো, তখন এক পাটখুঁটিতে আগুন জ্বালিয়ে আমেনা বেগম তার মুখের সামনে তুলে ধরলো এবং ওই রাত্রি আসা বিভসময় মূর্তিটি এবং ওই অশরীর আত্মাটি বলে উঠল যে আমেনা, আমি তোকেও খেয়ে নিতাম, কিন্তু আগুনের কারণে আমি তোকে স্পর্শ করতে পারলাম না। তবে আমি আজ চলে যাচ্ছি। তবে এই কথাগুলো যদি তুমি কখনো কারোর সাথে শেয়ার করো, তাহলে আমি তোমাকেও জীবিত অবস্থায় তোমার কলিজা খাবো। আমেনা বেগম কোনো কথা বলতে পারেনি, শুধু নিষ্পলকভাবে সে স্তম্ভিতভাবে তাকিয়েছিল ওই অশরীর আত্মার দিকে। কিছুক্ষণ পর ওই অশরীর আত্মাটি তার বাড়ি থেকে বেরিয়ে গেল। তখন আমেনা বেগম আগুন হাতে জ্বালিয়ে অপেক্ষা করতে থাকলো এবং কিছুক্ষণ পর অশরীর আত্মাটি অদৃশ্য হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিবে এরকম একটি সময়। ফজরের আজান যখন হয়ে গেল, আমেনা বেগম এক দৌড়ে গিয়ে সে পাশের বাড়িতে লোকজনকে চিৎকার করে ডেকে নিল এবং এসে বাড়িতে ফিরল এবং বাড়িতে এসে দেখল তার স্বামীর দেহটি ক্ষতবিক্ষত নয়, একেবারে স্বাভাবিক মৃত বডিতে পরিণত হয়ে আছে। কিন্তু সে রাতে যেটা দেখেছিল যে অশরীর আত্মাটি তার স্বামীর বুককে চিরে তার শরীরের মাংস এবং কলিজাগুলো কুবলে কুবলে খাচ্ছিল, কিন্তু সে ডেড বডিতে কোনো কাটা ছেঁড়ার কোনো চিহ্নই ছিল না। কিন্তু এই আমেনা বেগম ওই রাত্রের কথা স্মরণ করে সে বুঝতে পারল যে অশরীর আত্মাটি সত্যি হয়তোবা তার স্বামীর কলিজা বা শরীর থেকে মাংসগুলো ঠিকই খেয়েছে, কিন্তু সেটা পরবর্তীতে আবার রিমুভ হয়েছে। তো এই ঘটনাগুলো আমেনা বেগম ভয়ে কারোর সাথে শেয়ার করেনি। তারপর যথারীতি গ্রামের লোকজন আসলো এবং লাশকে যথারীতি দাফন কাফন করা হলো। এইভাবেই কিছুদিন চলতে থাকে। তারপরে আমেনা বেগম ওই একাকী বাড়িতে থাকতো, কিন্তু মাঝে মধ্যে আমেনা বেগম তার দরজায় কড়া নাড়ার শব্দ রাতে শুনতে পেত এবং আমেনা বেগম সে বৃদ্ধ হলেও অনেকটা সাহসী নারী ছিল। এরপরে সে পার্শ্ববর্তী এক কবিরাজকে এই কথাটি বলল। তখন কবিরাজটি সব কিছুই বুঝে নিল এবং বুঝতে পারল যে অশরীর আত্মাটি সত্যিই কোনো রাক্ষস বা কোনো অশরীর খারাপ আত্মা, যে আত্মাগুলো সাধারণত ডেড বডির কলিজা খায় এবং এই ডেড বডি সাধারণত কবরস্থ করার পরে এই রাক্ষসগুলো, ভয়ঙ্কর রূপী নরপী পিশাচগুলো সাধারণত ওই ডেড বডিগুলোর থেকে কলিজা খেয়ে খেয়ে জীবন ধারণ করে। এরা থাকে বিভিন্ন গোরস্থানে। কখনো কখনো লাশের গন্ধে তারা উঠে আসে লোকালয়ে এবং সুযোগ পেলেই হয়তোবা ওই মৃতদেহ থেকে কলিজাগুলো তারা কুবলে কুবলে খায়। তবে এমন ওই কবিরাজটি বলল যে অশরীর আত্মাগুলো সাধারণত গোরস্থানে থাকে এবং এই গোরস্থানে মৃতদেহের থেকে তারা মৃতদেহের লাশের মাংস এবং কলিজাগুলো, চোখ, এগুলো তারা খায়। এগুলো শোনার পরে আমেনা বেগম আরও বেশি ভয় পেয়ে গেল এবং এর সমাধান চাইলে কবিরাজ সাহেব তার বাড়ির চারিদিকে মন্ত্র বিশিষ্ট কিছু ধুলোবালি চারিদিকে ছিটিয়ে দিল এবং তার বাড়িতে কিছু বালি এবং ছাই তার বাসার চারিদিকে ছিটিয়ে দেওয়ার পর অবশিষ্ট তার কাছে দিল, যে এটা তুমি তোমার শয়ন কক্ষে রাখবা। আশা রাখি ওই অশরীর আত্মাটি আর কখনোই তোমার সীমানায় প্রবেশ করতে পারবে না।
তো আমেনা বেগম কবিরাজের কথা মতো তার যাবতীয় কাজগুলো করতে থাকলো। আমেনা বেগম এখনও জীবিত, কিন্তু তার দরজায় আর কেউ কড়া নাড়ে না। হয়তোবা ওই কবিরাজের কারণে ওই অশরীর আত্মাটি আর আমেনা বেগমের দরজায় কড়া নাড়তে পারে না। তবে যদি ওই কবিরাজের সহযোগিতা আমেনা বেগম না নিত, হয়তোবা আমেনা বেগমেরও সেরকম একটি খারাপ অবস্থার সম্মুখীন হতে হতো। তো এই গল্পটি সম্পূর্ণ